এখানে শুধুমাত্র যুবলীগ এবং ছাত্রলীগের তরুণ প্রজন্মকে নিয়োগ দেওয়া হয়েছে আনসার বাহিনীতে, এরা সবই ছাত্রলীগ এবং যুবলীগের। এবং এখন প্রশ্ন উঠছে, এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি এটা তাদের প্রেসক্রিপশনে হয়েছে এবং তারাই এই কাজটা করিয়েছে। দেয়ারপর আনসার বাহিনীর যারা এখানে যুক্ত ছিলেন কঠোর আইনের আওতায় আনতে হবে এদেরকে। এরা সরকারকে ডিস্টেবিলাইজ করা এবং বাংলাদেশের মানুষের এই আনসার বাহিনী রাখার আর বিন্দু পরিমাণ কোনো যৌক্তিকতা নেই, এক চুল পরিমাণ যৌক্তিকতা নেই। এই আনসার বাহিনী অনতিবিলম্বে যদি সম্ভব হয় আগামীকালকেই বিলুপ্ত ঘোষণা করা হোক। বাজে ধরনের সংকট তৈরির চেষ্টা ছিল, সফল হয়নি সেটা শেষ পর্যন্ত। কিন্তু যেভাবে এটা হলো, যেভাবে আমরা ম্যানেজ করলাম, এভাবে ম্যানেজ করায় আমি কিছু আশঙ্কা দেখি, সেগুলো নিয়ে কথা বলতে চাই। আনসারদের একদম হাই অথরিটিজে যারা আছে এদের মধ্যে অনেকেই আমার ধারণা ভারতের র কর্তৃক প্রভাবিত, নয়তো যে ভাইরা মাঠে আসছেন আটক হওয়ার পরে দেখছেন তো তাদের সরল বক্তব্য, গরিব মানুষ ভাই, চাকরিটার জন্য তারা গেছে, কিন্তু ওইখানে গিয়ে যে স্টেপ 2টা ঘটবে এটা তারা ভাবে নাই। ডক্টর ইউনূসের নেতৃত্বেই জনগণের প্রত্যাশা পূরণ হবে, ইনশাল্লাহ হতে যাচ্ছে। চমৎকার ইঙ্গিত পাওয়া গেল জাতির উদ্দেশ্যে ডক্টর ইউনূস যে ভাষণ দিয়েছেন সেই ভাষণে। সচিবালয় ঘিরে আনসার সদস্যদের তাণ্ডব এবং হামলার ঘটনায় আহত হয়েছেন অর্ধ শতাধিক শিক্ষার্থী। এর মধ্যে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সহ অন্তত 5 জনের অবস্থা আশঙ্কাজনক। আসসালামু আলাইকুম দর্শক, ভিডিওর শুরুতে কয়েকটি ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন। ভিডিওগুলো দেখেই বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সবাইকে বলবো না টেনে একটু ধৈর্য ধরে সবগুলো ভিডিও আপনারা দেখবেন। তো চলুন প্রিয় দর্শক, কথা বাড়াবো না, সরাসরি মূল নিউজে চলে যাবার আগে সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। চলুন একটা লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিও দেখে আসি। এই আনসার বাহিনী রাখার আর বিন্দু পরিমাণ কোনো যৌক্তিকতা নেই, এক চুল পরিমাণ যৌক্তিকতা নেই। এই আনসার বাহিনী অনতিবিলম্বে যদি সম্ভব হয় আগামীকালকেই বিলুপ্ত ঘোষণা করা হোক। আজকে তারা শিক্ষার্থীদের উপরে যেভাবে গুলি ছুড়েছে, হামলা চালিয়েছে, এই হামলার পরে কেউ যদি মনে করে থাকেন এই আনসার বাহিনীর প্রয়োজনীয়তা রয়েছে কিংবা এই আনসার বাহিনী দরকার বাংলাদেশে, তা আমি বলবো ভাই, আপনি হয় হাসিনার সহযোগী নয়তো এই বাংলাদেশকে বেকায়দায় ফেলার চেষ্টা করছেন। এই আনসার বাহিনীর মতলব উদ্দেশ্য আজকে পানির মতো পরিষ্কার। তারা কি চাই, কি উদ্দেশ্যেই এই বাংলাদেশকে অস্থিতিশীল করার পায় তারা করছে, একবারে পানির মতো পরিষ্কার। সেই জায়গায় আমরা ছাত্র জনতার পক্ষ থেকে আজকে পরিষ্কারভাবে দাবি জানিয়েছি, একবারে অনতিবিলম্বে প্রয়োজন হলে, সম্ভব হলে আগামীকাল সকাল 10টার মধ্যেই এই আনসার বাহিনীকে বিলুপ্ত ঘোষণা করতে হবে। এবং ছাত্র জনতার বিপ্লবী অংশকে নিয়ে কিংবা বিপ্লবী জনতাকে নিয়ে প্রয়োজনে সামনে আবারও আনসার বাহিনী গঠন করা হবে। যদি প্রয়োজন হয় তবে এই আনসার বাহিনী রাখার আর এক চুল পরিমাণ, বিন্দু পরিমাণ সুযোগ নেই। এই আনসার বাহিনীর মতলব কি আপনারা ইতিমধ্যে হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। এই আনসার বাহিনী আমাদের সেনাবাহিনীর সুনাম এবং সেনাবাহিনীকে এক প্রকারের ধ্বংস করার মিশনে নেমেছে। ইতিমধ্যে আপনারা জানেন সেনাবাহিনী বাংলাদেশে সাম্প্রতিক সময়ে যে ভূমিকা রেখেছে এবং ফ্যাসিবাদ পতনে তাদের যে শেষমেশ যে অবস্থান, এটি বাংলাদেশের লাখো কোটি এবং সারা পৃথিবীতে সুনাম অর্জন করেছে। এই মুহূর্তে বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে মূলত সেনাবাহিনী রয়েছে। কারণ পুলিশ বলেন, র্যাব বলেন, বিজিবি বলেন, এই 3টি বাহিনীকে খুনি হাসিনা ধ্বংস করে দিয়েছে, তাদের দলীয় পেটুয়া বাহিনীতে রূপান্তর করে। এই 3টা বাহিনীর ন্যূনতম যে নৈতিকতা সেটি অবশিষ্ট নেই। আজকে মানুষ পুলিশের পোশাক দিলে থুতু মারে, পুলিশের নাম শুনলে ঘৃণা প্রকাশ করে, কারণ হাসিনা এই বাহিনীকে তাদের ক্যাডার বাহিনীতে রূপান্তর করেছে। তো সেই জায়গায় সারা বাংলাদেশের থানা বলেন, জেলা বলেন, সব জায়গায় সেনাবাহিনী আইন শৃঙ্খলা রক্ষা করছে। তো আমাদের এই পরাজিত খুনি হাসিনা এবং ইন্ডিয়ান প্রেসক্রিপশনে এই আনসার বাহিনীদেরকে আর আনসার বলা যাবে না আজকে থেকে, এরা হচ্ছে আনসার লীগ অথবা হাসিনা লীগ। এই আনসার লীগকে মাঠে নামিয়ে দেওয়া হয়েছে যে তোমরা সচিবালয় অবরুদ্ধ করে রাখো। সচিবালয় হচ্ছে বাংলাদেশ পরিচালনার নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসকে তোমরা অবরুদ্ধ করে রাখো। তোমাদেরকে দমাতে কে আসবে? পুলিশ তো নাই, তাহলে তোমাদেরকে দমাতে সেনাবাহিনী আসবে। আর সেনাবাহিনী এসে যদি কোনোভাবে তোমাদের উপরে অ্যাটাক করে, আক্রমণ করে কিংবা গুলি চালায়, তখনই আমরা আমাদের খেলা শুরু করবো। কারণ তারা ইউনিফর্ম পরা অবস্থায় আন্দোলন করছে। খেয়াল করবেন, এই আনসারের সদস্যরা প্রত্যেকে ইউনিফর্ম পরা, এবং এরা কতজন আনসারের সদস্য আমরা কিন্তু তাও জানি। এখানে অধিকাংশ ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসী বাহিনীর সদস্য রয়েছে, তারা আনসার নয়, কিন্তু আনসারের পোশাক পরে তারা মাঠে নেমে বিক্ষোভ করছে। ঘন্টার পর ঘন্টা রাজপথ অবরোধ করে রেখেছে, সচিবালয় অবরোধ করে বিক্ষোভ করছে। এদের মতলবটাই বাংলাদেশকে অস্থিতিশীল করা, সেনাবাহিনীকে কোনোভাবে কালারিং করতে পারলেই এদের খায়েশ আর এদের যে এজেন্ডা এটা তারা বাস্তবায়ন করতে পারে। এই জন্যই মূলত এদেরকে মাঠে নামিয়ে দেওয়া হয়েছে। আজকে তারা সচিবালয় অবরোধ করে রেখেছে। চিন্তা করে দেখেন, আমরা বলেছি তাদের দাবি যদি যৌক্তিক হয়ে থাকে, তারা প্রয়োজনে প্রধান উপদেষ্টার সাথে বসুক, তাদের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে বসে আলোচনা করুক। প্রধান উপদেষ্টা, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা পরিষ্কারভাবে বলেছেন যে আপনাদের দাবি যদি যৌক্তিক হয় আমরা অবশ্যই মেনে নেব এবং সেটা বাস্তবায়ন করব। 17 বছর ধরে দেশটাকে খুনি হাসিনা ধ্বংস করে দিয়েছে। এখন সেই দেশকে যদি আপনি 17 দিনে জান্নাতের টুকরা হিসেবে পেতে চান, এটি কি সম্ভব? এত সহজ হয়ে গেল? আপনারা কেন খুনি হাসিনার সময় আন্দোলন করেন নাই? কেন গণভবন তখন দখল করেন নাই, অবরোধ করেন নাই? হ্যাঁ, এখন আসছেন সচিবালয় অবরোধ করতে। পিঠের চামড়া রাখা হবে না এদের। আমরা পরিষ্কারভাবে ঘোষণা দিচ্ছি, কালকে থেকে কোনো আনসার যদি রাজপথে নেমে থাকে, এদেরকে যেখানেই পাবেন এদের পিঠের চামড়া আপনারা তুলে নেবেন, গণধোলাই দেবেন এদেরকে। পরিষ্কার ঘোষণা আমাদের। কোনো পরাজিত শক্তির বীজ বাষ্প আমরা বাংলাদেশে দেখতে চাই না। ফাজলামো শুরু করেছে না? বিপ্লবের পরে আমরা এই বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছি। আর আনসার বাহিনী আমরা যেহেতু অনতিবিলম্বে বিলুপ্তি চেয়েছি, এই বাহিনীটি রাখার আর বিন্দু পরিমাণ কোনো যৌক্তিকতা নেই।
নৈতিকতাও নেই, কারণ এই বাহিনীটি ইতিমধ্যে তাদের নৈতিকতা হারিয়েছে। তারা যখন ছাত্রদের উপরে গুলি চালিয়েছে, তার মানে বুঝতে হবে এই বাহিনীটি আর বাহিনীতে নেই, এর একটি রাক্ষসে রূপান্তর হয়েছে, এবং এই রাক্ষসের পিছনে কারা আছে সেটিও আমাদের পানির মতো পরিষ্কার। সুতরাং এই রাক্ষস বাহিনীকে এদেশের ছাত্র জনতা আর এক সেকেন্ডও দেখতে চায় না। প্রয়োজনে নতুন করে এই বাহিনীটি গড়ে তোলা হবে। ছাত্র জনতার বিপ্লবী অংশকে নিয়ে বা বিপ্লবীদের নিয়ে আপনারা আনসার বাহিনী আবারও পুনর্গঠন করেন, কোনো অসুবিধা নেই, কিন্তু এই বাহিনীটি এই মুহূর্তে বিলুপ্ত করে দেন। মাঠ পর্যায়ে আওয়ামী লীগের কাছে যে মেশিনারিজগুলো আছে লাইসেন্সড, হ্যাঁ, হাজার হাজার মেশিনারিজ কিন্তু আওয়ামী লীগ নেতাকর্মীদের কাছে আছে। এখন সেই মেশিনারিজগুলো অপব্যবহার হতে পারে, সেগুলো পাল্টা কাউন্টারে যেতে পারে, রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ মনে করছে সরকার। আর এক আদেশে মেশিন নিয়ে হাঁটা নিরাপত্তা হবে, মেশিন কারা নিত, মানে যারা অস্ত্র লাইসেন্স নিত কারা, সেই লেভেলের মানুষ যাদের জীবনের নিরাপত্তা হীনতায় ভুগত, তারা ভিভিআইপি বা সামহাও ওই লেভেলের মানুষ ছিল। তো নতুন একটা মানে আইন হয়ে গেছে, আওয়ামী লীগ আমলের সব বেসরকারি অস্ত্রের লাইসেন্স বাতিল। সরকারি অস্ত্র পরিবহন করে আমরা দেখছি যারা ধরেন কি বলে যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, তারা বেসরকারি জনগণকে গত 15 বছরে দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে গোলা বারুদ সহ আগ্নেয়াস্ত্র থানায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মানে একটা মেশিনের সাথে ছোট বিচি থাকে, আর অনেক কিছু থাকে, যে যেটা নিচে বড় ছোট কার্টুজ মার্টুজ, হ্যাঁ, বুলেট টুলেট যা আছে সবকিছু ফেরত দিতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিগত 2009 সালের 6 জানুয়ারি থেকে 2024 সালের 5 আগস্ট, মানে আওয়ামী লীগ সরকারের পতনের দিন পর্যন্ত যে সকল আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বেসামরিক জনগণকে দেওয়া হয়েছে, তাদের প্রদান করা লাইসেন্স স্থগিত করা হলো। এখন এটা মিনিংস বোঝেন না। ধরুন আপনি সরকারের কাছ থেকে বৈধভাবে একটা অস্ত্র নিয়েছিলেন, সামহাও আপনি একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার, সরকার মনে করছে যে হ্যাঁ আপনি আপনার জন্য এটা রাখতে পারেন। তো এখন এইটা কারা, আমরা যদি হিসাব করি, বেসরকারি মানে কি সরকারের কোনো ডিপার্টমেন্টের সাথে কানেক্টেড না, হ্যাঁ। তো 99.99% মানুষই যারা নিয়েছে, এখানে প্রভাব প্রতিপত্তি নানান ঘটনার কারণে মেশিন নিয়ে হাঁটতো, মিছিল টিছিল হলে বাইরে হইতো, এরকম প্রোগ্রাম হলে সাথে নিয়ে দাঁড়াই থাকতো, এই যে ইস্যুটা, এটা কিন্তু শেষ। আজকের পরে আজকে যে সময়টা দেওয়া হয়েছে, এই সময়টা আজকে না, আমি এই সময় যদি দেখছি যে আগামী 3রা সেপ্টেম্বরের 3 তারিখের পর যদি আপনি আপনার অস্ত্র মেশিনারিজ জমা না দেন, তাহলে আপনার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে, আপনাকে গ্রেপ্তারও করা হবে। বলা হয়েছে যে অতি দ্রুতই আপনি নির্ধারিত সেক্টরে, মানে যেখান থেকে মেশিনারিজগুলো লাইসেন্স করে নিয়ে গেছেন সেখানে ফেরত দিতে হবে। এখন এইটার আসলে ইফেক্টটা কি হবে? ধরুন একটা মেশিন ইকুয়াল টু সামনে থাকা 100 জন নিরস্ত্র জনতা, সেম, বাট আজকের দিনে পোলাবেন আবার আলাদা, দেখছেন না, একটা গুলি করে একটাই মরে। এই মুহূর্তে থাকা অবস্থায় আবার মেশিনের খুব বেশি ভ্যালু নাই, তারপরও আছে। সব তো আর কি বলা হয় যে মানে এতটা সাহসী মানুষ হয় না, বা আবু সাইদ হয় না। এখন ধরেন এই মুহূর্তে আওয়ামী লীগের নেতাকর্মীদের অনেকের বাড়িতে দেখা গেছে যে মানুষটা ভালো মুসলিম ভাইয়ের মতন, কিন্তু আওয়ামী লীগের রাজনীতি করছে। এখন একটা গ্রুপ আছে বিএনপি পন্থী বা দুর্বৃত্তকারী যারা আছেন, শুধুমাত্র যে তারা রাজনৈতিক দলগুলো তারা না, এর বাইরেও একটা টিম আছে, সেটা আওয়ামী লীগের পক্ষের ভিতরে হতে পারে, যে ক্ষমতায় থাকাকালীন সুযোগ সুবিধা পায় না, তারা কিন্তু এই সুযোগে হামলা চালাই আসতেছে। আবার রাজনৈতিক প্রতিহিংসা থেকে বিএনপিও চালাইছে। এখন এই অবস্থায় যাদের কাছে মেশিন টেশিন আছে, তারা কিন্তু একটা সিকিউর ছিল, জানে এটা তার বৈধ লাইসেন্স, আপনি যারা মারতে গেছেন সেটার উপর চালাই দিতে পারবে বিসিটা। তো এখন এই চালাইতে গিয়া নানান ধরনের ঘটনা ঘটতে পারে, এটা কিন্তু তার সেফটি সিকিউরিটি ছিল। এখন এই মেশিনটা ছাড়া এই মানুষটা কিন্তু পঙ্গু হয়ে গেছে। গত 15 বছর, এর আগের গুলো বলেন, গত 15 বছরে যা পাইছেন, এর আগে যদি কেউ পাই থাকেন সামহাও 111 সরকার বা এর আগে বিএনপি সরকারের বা এর আগে আওয়ামী লীগ সরকারের, ওইটাতে সমস্যা নেই। জাস্ট হচ্ছে 2009 এর জানুয়ারি থেকে পতনের দিন পর্যন্ত। তো আওয়ামী লীগের নেতাকর্মীরা, আমি সবাই বলি আপনারা সাবধানে থাকবেন। যারা অন্যায় করেন নাই, কোনো রকম জুলুম করেন নাই, অত্যাচার করেন নাই, আমার ধারণা এই ধরনের মানুষগুলো খুব বেশি বিপদে পড়ে নাই। কারণ আমার এলাকাতে আমি দেখছি যারা বাটে পড়ছে 99.99% মানুষ অন্যায়কারী অপরাধী ছিল, ক্ষমতার অপব্যবহার করছেন, ভাবেন নাই যে এই দিন ফেস করতে হবে, এক ঢিলে সব স্বীকার করে ফেললো। ভারত গেল দিক দিয়ে বিএসএফ গুলি করে মাইরা ফেলে, কই যাবেন? মাফটাফ চাইয়া সুন্দর করে এলাকাবাসীর কাছে ক্ষমা চান, জোর জুলুম যারা করছেন। ওই যে ছাত্রলীগের এক নেতা মাফ চাই কিন্তু জামাতে যোগ দিছে। আনসার সদস্যের নামে, তাদের দাবি দাওয়া পূরণের নামে দেশে একটা অস্থিতিশীল এবং অরাজক পরিস্থিতি তৈরি করার চেষ্টা হবে, এটা আমরা বুঝতে পারছিলাম। স্পেসিফিকলি যদি বলি, সরকার গঠন মানে ডক্টর ইউনূসের সরকার গঠন করার 3-4 দিনের মধ্যেই তারা ধাপে ধাপে রাস্তায় নেমে নানা ঝামেলা শুরু করেছিলেন। সেই ঝামেলা যে একটা পর্যায়ে এখানে আসবে আমরা বুঝতে পারছিলাম, এবং গতকাল সারাদিন এবং বিশেষ করে রাত পর্যন্ত যা গড়ালো, তাতে এটা খুব স্পষ্ট একটা বাজে ধরনের সংকট তৈরির চেষ্টা ছিল। সফল হয়নি সেটা শেষ পর্যন্ত, কিন্তু যেভাবে এটা হলো, যেভাবে আমরা ম্যানেজ করলাম, এভাবে ম্যানেজ করায় আমি কিছু আশঙ্কা দেখি, সেগুলো নিয়ে কথা বলতে চাই। কিন্তু এটা যে একটা চক্রান্ত, এটা নিয়ে আমাদের কারোর নিশ্চয় কোনো রকম ন্যূনতম কোনো কনফিউশন থাকার কারণ নেই। আমরা জানি, এটা পরে পত্রপত্রিকায় এসেছে, খুব আলোচিত একটা বিষয়। 1991 সালে শেখ হাসিনা যখন বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপির কাছে পরাজিত হন নির্বাচনে, এরশাদ পতনের পর, শোনা যায় আওয়ামী লীগ নাকি তাদের মন্ত্রিসভাটাও রীতিমতো গঠন করে বসেছিল, কিন্তু তারা হেরে গিয়েছিল। এতই তারা শকড হয়, শেখ হাসিনা প্রকাশ্যে সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, এই সরকারকে একদিনের জন্য শান্তিতে থাকতে দেব না। শেখ হাসিনা আসলে ক্ষমতায় না থাকলে কাউকে একদিনের জন্য শান্তিতে থাকতে দেবেন না, দিস ইজ হার অ্যাটিটিউড। আর 91 শেখ হাসিনার সাথে 2024 শেখ হাসিনার আকাশ পাতাল পার্থক্য আছে। সে সময়ও তিনি ন্যূনতম ছিটে ফোটা যতটুকু মানুষ ছিলেন, যতটুকু গণতান্ত্রিক মন মানসিকতা ছিল, তার কিছুই আর অবশিষ্ট নেই। আপাদমস্তক হিউব্রিস সিনড্রোমে আক্রান্ত একজন ভয়ঙ্কর মাফিয়া শাসক। ফলে তাকে যখন ক্ষমতার থেকে ছেড়ে পালাতে হয় ভারতে, বিরাট সক্ষমতা দেখানো, বিরাট পাওয়ারফুল নেতা অ্যাটিটিউড দেখানো শেখ হাসিনাকে যখন পালাতে হয়, তার ইগো হার্ট হয়। সুতরাং তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন যেভাবেই হোক এই সরকারকে ডিস্টেবিলাইজ করা যায়। আর যেটা হয় সেটা হচ্ছে, শেখ হাসিনা চাইবেন, তার সাথে তার প্রভু ভারত তো আছেই, এবং এখনো সেই দেশের মাটিতে বসে আছেন। সুতরাং একটার পর একটা চেষ্টা হবে কিভাবে কতটা সংকটে এই সরকারকে ফেলা যায়। সেই চেষ্টাটাই ক্লিয়ারলি হয়েছে, এতে কোনো রকম কোনো সন্দেহের কিছু নাই।
এই যে একটার পর একটা গ্রুপ, এটা শুধু না, আরো বিভিন্ন রকম গ্রুপ মাঠে নামছে ডক্টর ইউনূস ক্ষমতায় আসার সাথে সাথে, আমাদের বুঝতে বাকি থাকে না এদের উদ্দেশ্য কি। একটা সরকার ক্ষমতায় এসছে, যে সরকার ইভেন স্বাধীন হবার পরও আমাদের দেশের থানাগুলো থেকে পুলিশ পালিয়ে যায় নাই, এরশাদের সময় তো নাই, একটা পুলিশ ছিল না এই দেশে দিনের পর দিন, এখনো পুলিশ দায়িত্বে আসার পরও সেই অর্থে তার পূর্ণ সক্ষমতা নিয়ে কাজ শুরু করতে তারা পারেনি নানা রকম কারণে। সেরকম একটা সরকারের 2 সপ্তাহ যেতে না যেতেই এই পরিস্থিতি তৈরি করা, আর এই দাবি দাবার নামে এগুলো তো শুরু হয়েছে দায়িত্ব নেওয়া 2-3 দিনের মধ্যে থেকেই। ফাজলামো আমরা বুঝি, এবং একটা সীমা থাকা দরকার আছে, সীমা থাকা দরকার আছে। নানান রকম ভাবে এগুলো চলছে। যে সরকারটা মাত্র এসছে তাদের কাছে দাবি দেওয়া জানানো এবং কেন জানানোর চেষ্টা, যে সরকারের পায়ের নিচে এখনো খুব শক্ত মাটি নেই। শক্ত মাটি এই অর্থে যে প্রশাসন জনসমর্থনের শক্ত মাটি আছে, এটা একটা মারাত্মক রকম ক্ষয়ক্ষতি হওয়ার, মারাত্মক রকম রক্তপাতের মধ্য দিয়ে একটা গণ অভ্যুত্থানে গঠিত সরকার। এই রাষ্ট্রের সবাই এর সাথে আছে, আওয়ামী লীগের হয়ে হালুয়া রুটি খাওয়া লোক এবং তাকে ক্ষমতায় থাকতে সাহায্য করা সরকারের বিভিন্ন পর্যায়ের লোকজন ছাড়া সবাই আছে। কিন্তু যে মাটি নেই বলতে যে একটা রাষ্ট্রযন্ত্র আছে, তার উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এখনো পুরোপুরি হয়ে ওঠেনি, ফলে তাকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা সবাই করছেন। ডক্টর ইউনূস গতকালই তার প্রথম ভাষণ দিয়েছেন, সেটা নিয়ে আমি আলাদাভাবে বিস্তারিত অ্যানালাইজ করবো। ইনফ্যাক্ট আনসারের ঘটনাটা না হলে হয়তো এখনই সেই ভিডিওটা দিতাম, কিন্তু আমি আবার পরে দিচ্ছি সেটা। কিন্তু ওখানে উনি একটা খুব সুন্দর কথা বলেছেন এই দাবি দেওয়া চাওয়া নিয়ে। বলছেন একটা সরকার যখন আসে, দীর্ঘদিন এই দেশে যখন মানুষের ম্যান্ডেটহীন সরকার ছিল, যারা জনগণের কথা শোনেনি, সেই সময় মানুষের মধ্যে নানা রকম অপ্রাপ্তির বোধ, বঞ্চনা হতে পারে, এটা সম্ভাবনা আছে এবং সেটা জানানোও যাবে নতুন সরকারকে। কিন্তু উনি বলছেন সেটা এখনই এভাবে রাস্তা বন্ধ করে না। তিনি বলছেন যে এগুলো তারা লিখিতভাবে দিক, সেগুলো আলাপ আলোচনা হোক, তারপর হবে। কিন্তু না, সেটা কেউ শুনলেন না, শুনবেন না, এরকম ম্যাসিভ কাণ্ড ঘটাতে যাচ্ছেন। আজ যা হলো, সেখানে আমরা মিস্টার সার্জিসের বক্তব্য শুনলাম। ওই ঘটনার পর সার্জিস কথা বলেছেন, উনি খুব চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন, আমরা নিউজও পেয়েছি সেটা হচ্ছে আনসাররা যখন আজকে সচিবালয় ঘেরাও করছেন, দীর্ঘ একটা সময় তারা সচিবালয় পুরো ঘেরাও করে রেখে দিয়েছেন, সচিবালয় থেকে কাউকে বের হতে দেননি। ওর মধ্যে উপদেষ্টারা তো ছিলেনই, এই আন্দোলনের সমন্বয়করা ছিলেন, এবং একজন সমন্বয়ক যারা হাসনাতকে আমরা আহত হতেও দেখেছি, আর অন্য কোনো কর্মকর্তা কর্মচারী কেউ বেরোতে পারেন। এই পরিস্থিতি যখন হয়, তখন আনসারদের একটা প্রতিনিধি দল যায়, তারা আলোচনা করে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে, তাদের দিক থেকে দাবি দেওয়া প্রাইমারিলি যেসব যৌক্তিক দাবি আছে সেগুলো সরকারের পক্ষ থেকে মেনে নেওয়ার কথা যখন হয়, সবই ঠিকঠাক আছে, এরপরও কিন্তু তারা জায়গা ছাড়েনি এবং একটা পর্যায়ে পরিস্থিতি পাল্টে যায়, এবং সেই ম্যানেজমেন্টটা নিয়ে আমার প্রশ্ন আছে। কিন্তু এদেরকে নিয়ে এরা কারা এবং এরা কি করছে, এটা নিয়ে খুব চমৎকার একটা স্ট্যাটাস দিয়েছেন জুলকারনাইন সায়ের ভাই। আমরা তাকে চিনি, বাংলাদেশের এই মাফিয়া আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যারা খুব চমৎকার কঠোর লড়াই করেছেন, খুব সামনে থাকা মানুষদের একজন। তার অনেকগুলো অনুসন্ধানী রিপোর্ট যিনি পার্ট ছিলেন আমরা খুব ভালো মতো জানি। সাহেব লিখছেন, আনসার বাহিনীর নাম ব্যবহার করে যারা তথাকথিত আন্দোলন শুরু করেছিল, এরা মূলত অঙ্গীভূত আনসার সদস্য। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে বিগত 15 বছরে প্রায় 42,000 অঙ্গীভূত আনসার নিয়োগ পেয়েছেন, যার বেশিরভাগ সদস্যই গোপালগঞ্জ ও এর আশেপাশের জেলার বাসিন্দা এবং বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত। আমরা এটা ধারণা করছিলাম, উনি খুব চমৎকারভাবে এটা জানাচ্ছেন। ব্যাটালিয়ন আনসার সদস্যরা যারা রাষ্ট্রের অন্যান্য নিরাপত্তা সংস্থার সাথে দায়িত্ব পালন করছেন, তাদের সাথে এই অঙ্গীভূত আনসারদের এক করে দেখার কোনো সুযোগ নেই, তারা কোনো আন্দোলনের সাথে যুক্ত। কারণ ব্যাটালিয়ন আনসার যারা মূলত আইন শৃঙ্খলা রক্ষার কাজ করে, তারা এর সাথে নেই। এগুলো অঙ্গীভূত আনসার এবং যারা মূলত গোপালগঞ্জ এলাকার লোক। বিশ্বস্ত গোয়েন্দা সূত্র মারফত জানা গেছে, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাবেক ডিজি মেজর জেনারেল এ কে এম আমিনুল হকের পরোক্ষ উস্কানিতে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে অঙ্গীভূত আনসার সদস্যদের লেলিয়ে দেওয়া হয়েছে। এই ডিজি, আমি যদি ভুল না করে থাকি, আওয়ামী লীগের নেতা, ছাত্রলীগের নেতা এনামুল হক শামীম, যিনি গত ডামি সরকারের মন্ত্রীও ছিলেন, তার ছোট ভাই। বাংলাদেশ সেনাবাহিনীতে আমিনুল হকের মতো কমপক্ষে আরো 5 জন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা রয়েছেন, যারা প্রতিনিয়ত বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের উৎখাতের ষড়যন্ত্রে সক্রিয় রয়েছেন এবং এখনো হাসিনার প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকীর পরামর্শে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করে চলছেন। প্রিয় দর্শক শ্রোতা, যে ভিডিওগুলো নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম, সেই ভিডিওগুলো কিন্তু ইতিমধ্যেই আপনারা দেখে ফেলেছেন এবং সকলের কথাগুলো শুনে ফেলেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানানোর পালা। আপনাদের কি মনে হয়, কি জানলেন বুঝলেন এই ভিডিও থেকে, সেটা অবশ্যই এখন আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন। আর হ্যাঁ, সবাইকে বলবো, আমাদের এই চ্যানেল কিন্তু প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি। তো অবশ্যই আপনাদেরকে বলবো, যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিকে, নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।